বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা ফ্যাক্ট। সরকারে যেই বসেন অথবা বসার জন্য প্রস্তুতি নেন, যে কোনোভাবেই ভারতের সাথে তাদের একটা সুসম্পর্ক তৈরি করতে হয়। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের সাথে সুসম্পর্ক আমরাও চাই ভারতের জনগণ বাংলাদেশের জনগণের মধ্যে মৈত্রীতে থাকুক, ভালোবাসা থাকুক, ঘুরতে যাব, ঘুরতে আসবেন, সব ঠিক থাকবে, বাট সমতা এবং সম্মানের ভিত্তিতে। আর ভারত বাংলাদেশের মধ্যে গেল 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ ভারতকে অপছন্দ করার একটা প্রধান কারণ ছিল সীমান্তে বিএসএফ কর্তৃক যে হত্যাকাণ্ডগুলো ঘটত অনৈতিকভাবে। আর সেই ঘটনাগুলো ঘটার পরে মাঝে মাঝে আমাদের সরকারের পক্ষ থেকে তৎকালীন প্রেক্ষাপটে বলা হইতো যে এরা গরুচোর, এরা কেন যায় বাবা, গেলে তো গুলি করে মারবেই। তো আমাদের কাছে তখন প্রশ্ন তৈরি হইতো, ভারতের সাথে যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক বা এতই বন্ধুত্বের সম্পর্ক, তাহলে কেন বাংলাদেশ সীমান্তে ভারত সরকারকে দিয়া এই বিএসএফ এর হাতে এদেশের সাধারণ নিরীহ কৃষক জনতা অথবা 10 টাকা 5 টাকার জন্য যারা ইধার কামাল উধার করতা হে তাদেরকে কেন সামলাইতে পারে না? এটা নিয়ে জনগণের একটা বড় ক্ষোভ ছিল, পাশাপাশি পলিটিশিয়ানরাও এটা নিয়ে পলিটিক্স করত। আজকে বিএনপির জন্য একটা বড় ধরনের সুযোগ আছে আমি মনে করি, এসপার ওসপার একটা কি বলা হয় যে রিয়েকশন তৈরি করা, জনগণের কাছে এটা প্রমাণ করা যে আগে যা হইছে এখন কিন্তু এটা হওয়ার সুযোগ নেই। দেখেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে বাংলাদেশ 3 দিনও টিকবে না, এটাই বাস্তব। কিন্তু তার মানে কি আমরা এই ভয়ে আগে থেকে হাগু করে দিব যেমন জায়গাতে সীমান্ত ইস্যুতে? কেননা গতকালকে রাত 12:30টার দিকে আপনার ঘটনা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গোপীনাথপুর ইউনিয়নের পাথুরিয়াদার সীমান্তে আপনার বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই ঘটনায় আরো অন্তত 2 জন আহত হয়েছেন। ঘটনার প্রেক্ষাপট কি, কারা মারা গেল? উপজেলার ধাজনগর বাতানবাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে মোরসালিন, কারা কারা চিনেন, বয়স মাত্র 22। মধুপুর গ্রামের মরহুম আলীর ছেলে নবীর হোসেন, বয়স 40। আর মোরসালিন গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। আহত অপর 2 যুবককে উদ্ধার করে কুমিল্লায় পাঠানো হয়েছে, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তো পরিবার এবং স্থানীয় সূত্রের দাবি, কয়েকজন চোরাকারবারি রাতে মোরসালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাথুরিয়াদার সীমান্তে যায়। এ সময় আরো কয়েকজন ওই সীমান্ত এলাকায় যান। এই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মোরসালিন এবং নবীর নিহত হন। পরে তাদের মরদেহ আবার ভারতে নিয়ে যায় বিএসএফ। তো বাসিন্দাদের বক্তব্য হচ্ছে যে নবীর হোসেনের ছেলে মোহাম্মদ তপনের বক্তব্য, তার বাবা সন্ধ্যা থেকেই বাড়িতে ছিলেন না, সীমান্ত এলাকা যাওয়ার পর বিএসএফ গুলি চালিয়েছে। তো এখানে 20 থেকে 25 জনের একটি দল কাঁটাতারের সামনে গেলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এখন সেটা কেন গেছিল আমি যদি দেখি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরীফ বলছেন, গভীর রাতে অন্তত 15 জন বাংলাদেশি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় পাথুরিয়া সীমান্ত দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরের 200 গজ ভেতরে প্রবেশ করে। চোরাচালানের মাল নিয়ে আসার সময় ভারতের 49তম বিএসএফ ব্যাটালিয়ন টহল দল তাদের বাধা দেয়। এ সময় বাংলাদেশি চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের উপর চড়াও হয়। হাতাহাতি ধাক্কাধাক্কির এক পর্যায়ে বিএসএফ এর 2 সদস্য 2 রাউন্ড ছররা গুলি ছোড়েন। এখন এই যে কত সুন্দর বক্তব্য দিচ্ছেন আমাদের সম্মানিত কর্নেল সাহেব শরীফুল ইসলাম ভাই, ঘটনা শুনে মনে হয় যে বাংলাদেশের কোন একটা সিসি ক্যামেরাতে ওইখানে বসানো ছিল, আর আমাদের তথ্যসূত্র ওইখান থেকে ক্যামেরা দেখে বলা হয়েছে, ভাই চোরা কারবারিটা গভীর রাতে গিয়ে বিএসএফ এর একটা টহল দলের সামনে হাতাহাতি ধাক্কাধাক্কি করছে। আর এই পর্যন্ত সীমান্ত হত্যার ইতিহাসে বিএসএফ কাউকে ধরে নেওয়ার জন্য হাতাহাতি করছে মোরসালিন ভাই কি শরীফ ভাই আমার আসলে জানা নেই, কারণ আমি এই ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সময় ন্যূনতম 50টা রিপোর্ট করছি, এবং আমরা যারা বিভিন্ন সময় সীমান্তে যাতায়াত করছি, অনেকে করছেন মাল খাইতে গেছেন, অনেকে চোরা কারবারিতে গেছেন, সেইখানে আসলে মুখে কথা কম বলে বিএসএফ সোজা গুলি করে। আমাদের তারা চোরা কারবারির উদ্দেশ্যে গেছে, অথবা মাল খাইতে গেছে, অথবা ব্ল্যাকের মাল আনতে গেছে। আমার কথা হচ্ছে এটা তো অন্যায়, অপরাধ। যদি অপরাধ হয় তাহলে তাদেরকে গ্রেপ্তার করুক। এখন গ্রেপ্তারের ইস্যুটা থেকেই
ওই যে আমাদের যে রাষ্ট্রীয় ভাষ্য, রাষ্ট্রীয় বলবো নাকি বিজিবির ভাষ্য বলবো, এই ভাষ্যটা কিন্তু একটা জিনিস ক্লিয়ার দিচ্ছে যে বিএসএফ তাদেরকে গ্রেপ্তার করতে গেছিল, তো তারা হাতাহাতি ধাক্কাধাক্কি করছে, এক পর্যায়ে বাধ্য হইয়া বিএসএফ গুলি চালাচ্ছে। অনেকটা বাংলাদেশের এনকাউন্টার যেগুলো হয় এরকমই একটা মন্তব্য শরীফ ভাইয়ের কাছ থেকে আসছে। এখন হইতে পারে শরীফ ভাই সত্য, কিন্তু অতীত ইতিহাস কিন্তু এই ধরনের ঘটনাকে সাক্ষ্য দেয় না। অতীত ইতিহাস বারবার এটাই বলে যে ভারতের সীমান্তে যখনই কোনো বাংলাদেশি গরু চোরা কারবারি, মাদক চোরা কারবারি, মালখুররা ঢুকে বা কাছাকাছি যায়, ওই দেশে একটা চক্র থেকে বাংলাদেশে একটা চক্র থাকে, এখানে ধরেন 2, 4, 10, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, এই যারা এই কাজগুলা করে দেয় তারা পায়, আর আসল মুনাফা ধরা গডফাদার তারা নেয়। প্রাণ হারায় কারা? তারা। আমার কথা হচ্ছে অন্যায়কে আমি প্রশ্রয় দেওয়ার পক্ষে না। বাংলাদেশের যেসব যুবক ভারতে যাচ্ছে, যদি ভারতের কোন যুবকও বাংলাদেশে এসে আমরা তাদের গ্রেপ্তার করব, গ্রেপ্তার করতে তারা যদি বাধাও দেয় তাহলে তাদেরকে আমরা কি করব? হাঁটুর নিচে গুলি করব। কিন্তু যখন গুলিটা সিনার মধ্যে লাগে, মাথায় লাগে, বুকে লাগে, তখন এটার কোনো ব্যাখ্যা হয় না যে বিএসএফ কি এই প্রথম কোনো ঘটনা ঘটাইছে। শরীফ ভাই, হয়তো আপনি আপনার পেশাদারির দায়িত্ব জায়গা থেকে আপনি এই কথাটা বলছেন, কিন্তু এই কথাটা আসলে কতটুকু সাধারণ জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে? হতে পারে আপনি সত্য, আমি বলছি না যে ভাই আপনি শতভাগ মিথ্যা, হইতে পারে আপনি সত্য, কিন্তু বিএসএফ এর অতীত ইতিহাস কিন্তু তা বলে না। আমার মনে হয় বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে, ওই যে আওয়ামী লীগের সময় আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তিনি বলছিলেন যে হ্যাঁ সেখানে চোরা কারবারিটা যায়, এরা গরু চুরি করতে যায় কেন, এই জন্য তো বিএসএফ মারে, এমনি মারে নাকি। রাষ্ট্রীয় দায়িত্ব থেকে এই কথা বলার কিন্তু সুযোগ নাই। আমার লোকটা যদি ডাকাইতে হয়, রাষ্ট্র এটার প্রতিবাদ করতে হবে, আর নয়তো এই সীমান্ত ইস্যুতে বড় ধরনের একটা রিয়াকশন, ক্ষোভ, পলিটিশিয়ান এটা নিয়ে পলিটিক্স করবে, রাজনীতি করবে, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হবে, এমনকি যে কোনো সময় যে কোনো কিছু আবারও এই দেশে ঘটতে পারে। সো এই বিষয়টাকে আমার মনে হয় হালকা নেওয়ার সুযোগ নাই। আমি জানি না যে এই 1-2 মাস সময়টার মধ্যে আসলে আর কোন প্রাণ বিএসএফ এর গুলিতে গেছে কিনা। যদি গিয়ে থাকে, আপনারা সরকারের পক্ষ থেকে এখনই ভারতকে একটা শক্তিশালী জবাব দেওয়া দরকার। আমাদের সেনাবাহিনী বা যারাই আছেন অপরাধীর জায়গা থেকে অনেক সময় অনেক কথা বলা যায় না, বাট যদি কাউকে দিয়ে বলানো যায় তাকে দিয়ে বলতে হবে। এরকম যদি আমরা নিজেরা বলে দেই যে আমাদের লোক এখানে হাতাহাতি করছে, মারামারি করছে, বিএসএফ কি করবে ভাই, বাধ্য হয়ে গুলি চালাচ্ছে, এগুলো তো হচ্ছে দেশীয় ইস্যু, আভ্যন্তরিক আমরা বলতে পারি। কিন্তু অন্য দেশের বেলা যদি আওয়ামী লীগ সরকারের সময় ঠিক এরকম একটা ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল, আমি এটার প্রতিবাদও করছি। আজকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় নাই, বাট বিএসএফ এর বিজিবির পক্ষ থেকে আমাদের শরীফ ভাই যে বক্তব্যটা দিলেন, আমি জানি না আসলে এটা নিয়ে কি মন্তব্য করব। ঘটনা সত্য হলেও, কারণ এটা তো মিডিয়াতে যাচ্ছে, ভারত এটাকে হালাল করে দেখো বাংলাদেশের জনগণ বা যারা সীমান্তরক্ষী তারাই তো এই ধরনের কথা বলছে। আপনারা অনেক মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, বাট আমার মনে হয় এই ইস্যুগুলোতে মিনিমাম লেভেলে বিএনপি সরকারের উচিত ভারতের সাথে শক্তভাবে দৃঢ় কণ্ঠে কথা বলা যায়। আমার লোক যদি তোমার দেশে ঢুকে অন্যায় ভাবে অ্যারেস্ট করো, তারা তুমি মাইরা ফেলবা কেন? আমাদের দেশে ঢুকলে আমরা অ্যারেস্ট করবো, সীমান্তে গুলি চালানোর কোনো সুযোগ নাই। কিন্তু এটা ঘটছে, এটা কিন্তু থামানো উচিত। আমরা যখন পরামর্শ দিই, যখন সমালোচনা করি, যারা ক্ষমতায় থাকেন তারা আমাদেরকে শত্রু মনে করেন। একসময় আওয়ামী লীগ কঠিন শত্রু মনে করতো, ভাই 9 বছর দেশে ঢুকতে পারিনি, বুঝছেন। এখনো যখন বলি, অনেকে বলেন হ্যাঁ তুমি এত কথা কেন বলো, ভাই ভালোর জন্য বলি, ভালোর জন্যই বলি, দেশের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য। সমালোচনাকে পজিটিভলি নিন, এমনকি যেটাতে জনগণের পাল সেটাকে বোঝার চেষ্টা করুন। না, এটা ডাকসুর দায়িত্ব না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব, এটা তাদের দায়িত্ব না। এখন ডক্টর হুমায়ুন আজাদ স্যার বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে ওঠে, বারবারই প্রাসঙ্গিক হয়ে ওঠে। সেটা মুক্তিযুদ্ধের বিষয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে বলেন, বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির কথা বলেন, আপনি বাংলাদেশে ডক্টর হুমায়ুন আজাদ বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি বলেছিলেন, তার একটা কবিতাই আছে, সবকিছু নষ্টদের অধিকারে যাবে। তো এখন তো সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে। নীল ক্ষেতের ছাপ্পা ভোটে এরা নির্বাচিত হয়েছে, সকল্ড। তো এরা কি করবে? এরা ভিসি কে গালি দেয়, এরা তাদের শিক্ষককে দৌড়ায়, অপমান করে, তারা বসে থাকে, শিক্ষক দাঁড়িয়ে থাকে। এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? রেজিস্ট্রার অফিসে কেন? এরা ভিসির রুমে গিয়ে ভিসিকে অপমান করেছে। সুতরাং এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? জামাতি, এরা থাকছে জামাতি মেসে, চলছে লোকাল বাসে, পড়ালেখা করেছে শিবিরের কোচিং। আশা করবেন না, প্রতিরোধ করবেন। এই যে প্রতিদিন যে পরিস্থিতিটা, এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরব। ঢাকা বিশ্ববিদ্যালয়
এশিয়া মহাদেশ নয়, শুধু সারা বিশ্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, 52-র ইতিহাস, 69-এর ইতিহাস, 71-এর ইতিহাস, এই সমস্ত ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ। কিন্তু ওই যে আমি সেই অধ্যাপকের নাম ভুলে গেছি, তিনি তো বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার চোখের সামনে তার 36 বছর শিক্ষকতার জীবন, 6 বছর নাকি 4 বছর তার বিশ্ববিদ্যালয়ের জীবনে তিনি তার ঢাকা বিশ্ববিদ্যালয়কে আয়ের মাদ্রাসা হতে দেখলেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তখন মাদ্রাসা হয়ে গেছে। তো আপনি কি করে এদের কাছ থেকে ভালো কিছু আশা করেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদী শক্তি কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারে নাই। আমি আওয়ামী লীগের আমলেই আমি নিজের চোখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেখানে সামরা নাই পীরের মুরিদের আমি। এখন ওই ছেলে বাংলাদেশে এই মুহূর্তে নেতারা তাদের হাজারো এক্সকিউজ আছে কি কারণে তারা আত্মগোপনে, কি কারণে তারা রাজপথে নামে না, এমনকি কি কারণে তারা একটা ফেসবুকে পোস্ট দিতে পারে না। ইউটিউবে আসা তো দূরের কথা, তারা ফেসবুকে একটা পোস্ট দেয় না তাদের পরিবার, কারণ ছলের অভাব হয় না। কিন্তু যখন জমি দখল করার কথা ছিল, চাকরি দেয়া নেয়ার কথা ছিল, মেয়ে ভাতিজা ভাগ্নে কাজের বুয়া শালা সম্বন্ধী বিয়ের শাদী দেওয়ার ব্যাপারে শালা সম্বন্ধীর আত্মীয় স্বজনের ক্ষমতা থাকলেন কিন্তু তাদের সুবিধা দিতে, তখন কিন্তু কোনো এক্সকিউজ লাগে নাই। তখন কিন্তু বলে নাই যে নেত্রীর নির্দেশ এগুলো করেছে। এখন কিন্তু তারা বলে নেত্রী এটা বলে নাই, আওয়ামী লীগ এটা সিদ্ধান্ত নেয় নাই, কারণ ছলের অভাব হয় না। সাধারণ কর্মী আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের মাটি ও মানুষের দল হচ্ছে আওয়ামী লীগ, সেই জন্য আওয়ামী লীগ টিকে আছে। এরকম অবস্থায় যদি বিএনপি চলে যায়, যেমন এইবার যে স্টিম রোলার চলেছে, এই স্টিম রোলার যদি বিএনপির উপরে চলে, আপনি বিএনপি নামক দলকে খুঁজে পাবেন না। আর সমূহ সম্ভাবনা রয়েছে ঠিক এইবার যেভাবে ইউনূস সরকার এবং বিএনপির সরকার, মুসলেকা সরকার যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, এটা যদি আওয়ামী লীগ ফিরে এসে রিপিট করে, মানে ডাবল করতে হবে না, 5 গুণ বাড়াই দিতে হবে না, যা করেছে ততটুকু করে, আপনি বাংলাদেশে বিএনপি নামক কোন রাজনৈতিক দল খুঁজে পাবেন না। কারণ তারা মাটি ও মানুষের দল না। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল বলেই যে জায়গাদের দেখালেন, এই ধরনের মানুষগুলো আছে বলেই তারা টিকে আছে, টিকে থাকবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের অ্যাডভান্টেজ। এই কারণেই নেতারা কখনো আত্মগোপনে থাকে, কখনো লম্বা কথা বলে, এরা মাঠে আসবে না। কারণ আমি কয়েকজন আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞেস করেছিলাম, কাকতালীয় ভাবে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল। আমি তাদের বলেছি যে বড় ভাই বা নেতা, আপনারা মাঠে নামতেছেন না কেন? বলছে যে মাঠে নামলে তো এখন টিকেই থাকতে পারি না, আমাদের তো জীবন নাশ হবে। ওকে, পরে বললাম আপনারা ফেসবুকে কেন আসেন না? বলে ফেসবুকে আসলে তো আমরা বিপদে পড়ে যাব। বললাম ইউটিউবে কেন আসেন না? ওই ইউটিউবে আসলে তো আমাদের চিনে ফেলবে। পরে বললাম আপনারা জামাতি বটের মতো বট বাহিনী নিয়োগ দেন, নিজেরা না পারেন। আপনারা যারা লুটপাট করেছেন, আওয়ামী লীগের সকল সুবিধা নিয়েছেন, আপনারা এক একজন 100টা করে আইডি জামাতি বট বাহিনীর মতো তৈরি করেন, প্রোপাগান্ডা চালান। আমাকে পরে যে ভাষা প্রয়োগ করেছে সেটা আমি বলতে চাই না, কারণ তাহলে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা ওই সকল নেতাদের থুতু দেবে। তবে একটু বলি, যেটা বলা যায়, বলেছে যে আমাদের পরিবার পরিজন তো বিপদে পড়ে যাবে। আমি বললাম, তখন আমি বলে ফেলেছি, তাহলে কি আমার পরিবার পরিজন নেই? যারা কথা বলতেছে তাদের পরিবার পরিজন নেই? যারা কথা বলতেছে ফেসবুকে সাধারণ কর্মী, আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, যারা মিছিল করে পোস্ট দিতেছে, তাদের কি পরিবার পরিজন নেই? লাইনটা কেটে দিছে। এখন আমি তাদের ব্যাপারে বেশি কিছু বলতে চাই না, কারণ তারা এমনি বিপদে আছে, তার কর্মীরা বিপদে আছে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমি শেখ ফরিদ আপনার চ্যানেলের মাধ্যমে কথা দিলাম, যে সকল নেতারা এখন আত্মগোপনে আছেন, ফেসবুকে
কথা বলেন না, ইউটিউবে আসেন না, একটা পোস্টও দেন না, লম্বা লম্বা কথা বললে আমি শেখ ফরিদ যদি বেঁচে থাকি, পৃথিবীর যেখানেই থাকি, দেশে থাকলে তো কথাই নাই, বিদেশেও যদি থাকি, আপনাদেরকে কি বলতে হয়, কি লিখতে হয়, সেটা সময় হলে দেখবেন, সেটা তখন বলবো। আজকেও প্রথম আলোর শিরোনাম, হামে 11 শিশুর মৃত্যু। গত বেশ কয়েকদিন যাবৎ হামের মৃত্যুর খবর সব দিকে যেভাবে ছড়িয়ে পড়েছে এবং মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি করেছে, তারেক রহমানের সরকারকে সেভাবে তা বিচলিত করেনি। সরকার এটা নিয়ে একেবারে নিশ্চিন্ত, নির্বিকার। কিন্তু কেন? আসুন আমরা এই ভিডিওতে সেটা একটু আলোচনা করি। এই জাস্ট গতদিন তারেক রহমানের সরকারের স্বাস্থ্যমন্ত্রী উনি পার্লামেন্টে বললেন যে ওনারও হাম হয়েছিল এবং উনি মৃত্যুবরণ করেননি। দেখুন, আমাদের মনে আছে যে 2002 সালে তারেক রহমানের সেই কালীন সরকার, বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী গুলিতে মৃত্যুবরণ করা একটা শিশুকে দেখতে গিয়ে বলেছিলেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই ধরনের ইনসেনসিটিভ কথা বলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে কিন্তু আলতাফ হোসেন চৌধুরীকে সরে যেতে হয়েছিল। কিন্তু সেই যে বিএনপির মন্ত্রীদের যে ইনসেনসিটিভ কথাবার্তা, অশোভন কথাবার্তা, সেগুলো থেকে আমরা আশা করেছিলাম যে তারেক রহমানের এই সরকারটা কিছু শিখবে। কিন্তু বর্তমানে আমরা তারেক রহমান সরকারের বিভিন্ন মন্ত্রীদের যে ধরনের কথাবার্তা দেখি, তাতে বোঝা যায় যে তারা ওগুলো থেকে কিছুই শেখেননি, বরঞ্চ তারা এখন এমন এমন কথা বলছেন অনেকে, আলতাফ হোসেন চৌধুরীর ওই কথাটার আর আসলে সেই রকম সিরিয়াস কোনো বাজে কথা আমাদের কাছে মনে হচ্ছে না। তাহলে কেন? তারেক রহমান কি নিজেকে খুব ক্ষমতাবান মনে করছেন? সেটা কিসের জোরে? তার যারা সমর্থক বাংলাদেশের মানুষ, তাদের জোরে না বিদেশিদের জোরে? তারেক রহমান কিন্তু চাইলে এই হামের বিষয়টা অনেকটা আপনার সংবেদনশীল ওয়েতে ম্যানেজ করতে পারতেন। কারণ প্রথমত তারেক রহমানের সরকারের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সরকারটা নতুন এবং হামের জন্য মূল দায়ী কিন্তু দস্যু ইউনুস সময় মতো হামের টিকা আমদানি করেনি। সেই ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশে যে টিকা আমদানি হতো, সেইভাবে টিকা আমদানি না করে, কারণ হলো যে আপনার জাতিসংঘের কোনো প্রতিষ্ঠানের সাথে কোঅর্ডিনেট করে যদি আপনি টিকা আমদানি করেন, সেখানে তো দুর্নীতির কিন্তু কোনো সুযোগ থাকে না। যেখানে দুর্নীতি নাই, যেখানে চুরি নাই, সেখানে কিন্তু ইউনুস ছিল না। ফলে এইখানে ইউনুস একটা জটিলতা তৈরি করে। সে কোন পদ্ধতিতে টিকা আনতে গেলে টাকা চুরি করা যাবে, সেই পদ্ধতিতে সে গেছে। যথাসময়ে বাংলাদেশের শিশুদের জন্য টিকা আমদানি হয় নাই। এই সত্য কথাটা যদি তারেক রহমান তুলে ধরতেন জাতির সামনে, তাহলে কিন্তু তারেক রহমান শুরুটা করতেন একটা সত্যের উপর থেকে। তারেক রহমান কিন্তু সেটা বলেননি। দু একবার তিনি পরোক্ষভাবে মিনমিন করে কিছু একটা বলেছেন, কিন্তু ইউনুসকে উনি এতই ভয় পান, পুরো বিএনপি ইউনুসকে এতই ভয় পায়, ইউনুসের ব্যাপারে তারা কিন্তু কিছু বলতে পারে না। তারপর তারা দ্বিতীয় যে ভুলটা করলেন, তারা ইনিয়ে বিনিয়ে দোষটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তুলে দেওয়ার চেষ্টা করছিলেন। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় বিশ্বে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে রোল মডেল হয়েছিল এবং টিকা প্রদানের ক্ষেত্রে আরো বড় রোল মডেল হয়েছিল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মানুষকে অনুপ্রাণিত করেছিলেন টিকা প্রদানের ক্ষেত্রে। আমরা ছোট ছোট অনেক ভিডিও রিল দেখছি এখন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন মডেলের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন, যাতে বাংলাদেশের শিশুরা সময় মতো গুরুত্বপূর্ণ টিকাগুলো নেয় এবং বাংলাদেশের পিতামাতারা শেখ হাসিনার কথাবার্তায় উদ্বুদ্ধ হয়ে শিশুদেরকে যথাসময়ে টিকা প্রদান করেন। এবং সেই কাজগুলো যেভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়, সেটা আসলে বাংলাদেশে তো আর আওয়ামী লীগের সরকার ফিরে না আসলে হবে না। কিন্তু এই জায়গাটা যদি তারেক রহমান চেপেও যেতেন, প্রধানমন্ত্রীর গুণগান উনি করলেন না, সেখানে সরকারের অনেক তরফ থেকে মিথ্যাচারের চেষ্টা করা হলো। এমনকি যেসব জঙ্গিরা তারেক রহমানের সরকারকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে, তারাও কিন্তু মিথ্যাচার করে যাচ্ছে। যেমন আমরা দেখলাম যে অত্যন্ত
কুৎসিত একটা জঙ্গি। ফুয়াদ এটা নিয়ে কথা বলে, তারপরে ডাস্টবিন শফিক কথা বলে, ইউনুসের প্রেস সেক্রেটারি, ওরা বলে যে ইউনুসেফের সাথে টিকা আমদানি করতে নাকি দুর্নীতি হয়। চিন্তা করেন, জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো নিয়ে আমাদের বক্তব্য আছে, সত্য বক্তব্য। আমরা যেটা জানি সেটা হলো জাতিসংঘ খুব একটা কার্যকর প্রতিষ্ঠান নয় রাজনীতির ক্ষেত্রে, কিন্তু এই বিভিন্ন আপনার মানবিক যাদের কর্মক্ষেত্রগুলো, এগুলোতে জাতিসংঘ খুবই সার্থক একটা প্রতিষ্ঠান, সেখানে ইউনিসেফও এগুলো। এবং এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আপনি যে কোনো ভ্যাকসিনেশন বলুন, যে কোনো একটা কাজ কোঅর্ডিনেট করেন, সেখানে দুর্নীতির কিন্তু আর সুযোগ থাকে না। এই কথাটাকে পুরোপুরি উল্টে দিয়েছে জঙ্গি বাহিনী। তারা যেভাবে 2024 সালের আগে আপনার মানুষের মগজ ধোলাই করেছে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণা করে, সেইভাবে কিন্তু জঙ্গিরা এখনো তারেক রহমানের সরকারকে সেভ করার জন্য হোক, ইউনূসের দোষ ঢাকার জন্য হোক, সেই ধরনের মিথ্যা প্রচার করে যাচ্ছে। আর একটা জিনিস তারা বের করেছে যে না, 24-এর জঙ্গি খুনের সাথে এই শিশুর যে মৃত্যু হচ্ছে এটা মেলানো যাবে না। কিন্তু ওরা এখনো স্বীকার করছে না যে জঙ্গিদেরকে যে জঙ্গিরাই খুন করেছে 2024-এ, সেইটার যে সব প্রমাণ বের হয়ে গেছে, এটা কিন্তু জঙ্গিরা মানতে নারাজ। এখনো এটা তারা তাদের মিথ্যা প্রচার দিয়ে যাচ্ছে। আর আমরা তো মনে হচ্ছে ভুলেই গেছি যে এত পুলিশ যে খুন করলো জঙ্গিরা, তাদের কথা কিন্তু আমরা স্মরণ করছি না। ফলে জঙ্গিদের মিথ্যাচার একদিকে যেমন চলছে, কিন্তু তারেক রহমানের সরকার সত্যের দিকে তো যাচ্ছেন না। আর তিনি নিজেও কিন্তু এই শিশু মৃত্যু রোধ করতে পারছেন না। এটা রোধ করার জন্য দেখুন, যদি বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, আমার ধারণা তিনি যে কোনো একটা হসপিটাল খালি করে দিতেন বাংলাদেশের, যে সেখানে শুধু এই হামের শিশুগুলো আসবে। এই মুহূর্তে যদি শেখ হাসিনাকে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসান, শেখ হাসিনা ঠিক এই ব্যবস্থাটা করবে। সেখানে আমরা যেমন দেখেছিলাম যে বাংলাদেশে যে কোনো আগুনে পুড়ে গেলে সামন্তলাল সেনের মতো একজন আপনার ইনস্টিটিউশন তৈরি হয়ে গিয়েছিল, সেই রকম একটা কিছু শেখ হাসিনা করতেন। একেবারে ইনক্লুসিভ একটা ট্রিটমেন্টের মাধ্যমে যে শিশুগুলো আজকে হামে আক্রান্ত, এগুলোর জীবন রক্ষা করার জন্য শেখ হাসিনা এটা তো করতেনই বাংলাদেশে, ঢাকা শহরে, এবং তিনি জেলা জেলায়ও এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতেন। কিন্তু তারেক রহমান সরকারের কিন্তু কোনো ধরনের কার্যক্রম আমরা দেখছি না। বরং দেখছি যে যেখানে হামে শিশুরা মারা যাচ্ছে, সেই সময় তারেক রহমান নানান ধরনের আপনার মানুষের চোখে লাগে, যাতে যেগুলাকে ইংরেজিতে স্টান্ট বলে, চালবাজি বলে, সেগুলা করে যাচ্ছেন। তিনি ওই স্ত্রীকে নিয়ে গাড়ি চালাচ্ছেন, প্রতিবন্ধীদের জন্য তৈরি করা গাড়ি চালাচ্ছেন, উনি ওনার কাজগুলো করে যাচ্ছেন। কিন্তু সেগুলো তো মানুষ স্বাভাবিক সময় করে। যেখানে এইরকম একটা মহামারী চলছে, তাও শিশুদের উপর, সেটা কি একটা দেশের জন্য কখনো স্বাভাবিক সময় না। কিন্তু তারেক রহমান এটা এমন ভাবে দেখছেন যে তার সমর্থকরা হয়তো মনে করতে পারেন যে এতে তার সুনাম বাড়ছে, কিন্তু আসলে কি তা বাড়ছে? এই যে শিশুগুলার যে পিতামাতার যে কান্না আহাজারি, এগুলো মানুষ জানছে না, কিছু হইলেও তো জানছে। হ্যাঁ, এটা সত্য যে বাংলাদেশের মিডিয়া তো আসলে ধ্বংস করে দিয়েছে ইউনূসের পর। আর বাংলাদেশে মিডিয়া বলতে কোনো কিছু নাই, অর্থাৎ সরকার বিরোধী কোনো খবর তারা ছাপবে না। সেজন্য আজকে হামের যেই বাংলাদেশের মানুষের জীবনে যে ট্র্যাজেডি নিয়ে আসে, সেটা বাংলাদেশের কোনো ধরনের মেইন স্ট্রিম মিডিয়া সেটা আলোচনা করছে না, বাংলাদেশের বুদ্ধিজীবীরা আলোচনা করছে না, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের কোন অঙ্গনেরই মানুষ আজকে তারেক রহমানের সরকারকে বাঁচানোর জন্য এই মহামারীতে তারা নিশ্চুপ রয়েছে। শেখ হাসিনা যেখানে কোভিডের মতো একটা মহামারী সুন্দরভাবে ম্যানেজ করেছেন, মৃত্যু সংখ্যা মিনিমাম রেখেছেন, চিন্তা করুন তারেক রহমান যদি সরকারে থাকে আর এরকম একটা মহামারী হয়, তাহলে তো লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মারা যেত শুধু কোভিডে। তারেক রহমানের সৌভাগ্য যে খুবই লো স্কেলের একটা মহামারী হয়েছে, তাও এটা ওনার দোষে না, হয়েছে ইউনূসের দোষে। কিন্তু উনি এটাতে তিনি কোনোভাবেই সাড়া দিচ্ছেন না। উনি মনে হয় যে উনি জানেনও না বিষয়টা, অনেকটা এরকম ব্যাপার। কিন্তু কিসের জোরে, কেন তারেক রহমান এটা করছেন? উনি কি বোঝেন না যে মানুষ এগুলো বেশি দিন সহ্য করে না? আমার যেটা মনে হয় যে তারেক রহমানের সরকার আসলে সরকারে এসেই উনি হয়তো বুঝতে পেরেছেন, উনিও নিজেও একবার বলেছেন যে এই ওনার চেয়ারটা অত্যন্ত কঠিন চেয়ার। তো
তো কঠিন চেয়ারে বসলে তো প্রধানমন্ত্রীকে সিরিয়াস হতে হবে, হ্যাঁ, কার্যক্রম পরিচালনায়, দক্ষতায়, এবং সবচেয়ে বড় কথা যে কোনো জনগণের আপদে বিপদে সরকারকে খুব আপনার তড়িৎ ব্যবস্থা নিতে হবে। তো সেগুলো উনি কিনে নিচ্ছেন না, আমার মনে হয় উনি নিতে পারছেন না, নেয়ার মতো কোনো সক্ষমতা ওনার সরকারের নাই। একে তো ইউনূস সরকারের টাকা পয়সা চুরি করে দিয়ে চলে গেছে, আর তারেক রহমান সরকারের কোনো দক্ষ মানবিক মানুষ উনি নিয়োগ করতে পারেননি। এই জন্য আমরা একটা জিনিস দেখেছি যে উনি যখন ক্ষমতায় এসেছেন, এসেই উনি ওই ইউনূসের যে দেশ বিক্রি করার চুক্তি, সেই চুক্তি অনুযায়ী উনি 45,000 কোটি টাকার বোয়িং কিনে ফেললেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। চিন্তা করেন যে উনি হাম নিয়ন্ত্রণ করতে পারেন না, মানে নিয়ন্ত্রণযোগ্য একটা অসুখ, ছোঁয়াচে নিয়ন্ত্রণযোগ্য, কিন্তু যথাযথ ব্যবস্থা নিলে তো শিশুগুলোর প্রাণ বাঁচত, সেটা উনি করছেন না। কিন্তু উনি একটা দিনও সহ্য করলেন না, উনি কিন্তু ওই 45,000 কোটি টাকার বিমানের, মানে উনি যেন ইউনূস হচ্ছে প্রম্পট এই কাজে। এটা আমার কাছে মনে